ওয়েলকাম এভরিওয়ান। অগ্রগতি পাঠশালায় সকলকে স্বাগতম। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা আমাদের বিষয়ভিত্তিক নিয়মিত ফ্রি ক্লাসগুলো করতে যাচ্ছি। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অগ্রগতির যাত্রা। আশা করি তোমাদের অগ্রগতিতে আমরা অবদান রাখতে পারবো। অলরেডি আমরা আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস শিডিউল প্রকাশ করেছি। তোমরা এখনও যারা আমাদের ক্লাস শিডিউলটি পাওনি, আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গেলে সেখানে পেয়ে যাবে। তো আজকে প্রথমেই আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌতরাশি ও পরিমাপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভৌতরাশি ও পরিমাপ চ্যাপ্টারটি এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। দেখা যায় প্রতি বছরই এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ এসে থাকে। এছাড়াও অধ্যায়ের মধ্যে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ভৌতরাশি ও পরিমাপ চ্যাপ্টারটি আমরা তিনটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ তিনটি ক্লাসের মাধ্যমে শেষ করব। আজকে আমরা পদার্থবিজ্ঞানের পরিসর ও পদার্থবিজ্ঞানের ইতিহাস, ভৌতরাশি ও তাদের পরিমাপ এবং কিছু গুণিতক বা উপসর্গ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম অধ্যায়ে দেখা যায় কিছু বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো সকল তথ্য আমাদের দরকার না, তবে কিছু তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তো তেমনই কিছু তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। দেখো, বিজ্ঞানের সবচেয়ে প্রাচীনতম ও মৌলিক শাখা হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের সবচেয়ে পুরনো শাখা জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা বহু আগে থেকেই চর্চা হয়ে যাচ্ছে, অর্থাৎ জ্যোতির্বিদ্যা অনেক পুরনো একটি শাখা যেটি পদার্থবিজ্ঞানে অন্তর্ভুক্ত। এরপরে দেখো, কিছু বিজ্ঞানী থেকে আমাদের প্রতিবারই প্রশ্ন এসে থাকে। যেমন সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন বিজ্ঞানী থেলিস। এটি খুবই ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে এমসিকিউ আকারে এসেছে। এর সাথে আরেকটি তথ্য আমাদের জেনে রাখা ভালো, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন আরিস্তারাকাস। তবে সূর্যকেন্দ্রিক সৌরজগতের সর্বপ্রথম সঠিক ব্যাখ্যা করেন কোপার্নিকাস। তবে যদি প্রশ্ন আসে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রথম দেন আরিস্তারাকাস এবং এটি ব্যাখ্যা করেন কোপার্নিকাস। এর পরবর্তীতে আমাদের যে তথ্যটি জানতে হবে, সঠিকভাবে পৃথিবীর সর্বপ্রথম ব্যাসার্ধ নির্ণয় করেন ইরাটোস্থিনিস। আল জাবির বইয়ের লেখক আল খোয়ারিজমি। আল জাবির বইটি মূলত একটি আরবি সাহিত্যিকের লেখা, যার নাম আল খোয়ারিজমি। আল জাবির বই থেকেই আলজেব্রা শব্দটির উৎপত্তি। আলজেব্রা মূলত গণিতের একটি শাখা যেখানে বীজগণিতের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপরে দেখো, ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। অনেকে ক্যালকুলাস কী জিনিস সেটা বোঝে না। দেখো, ক্যালকুলাস হচ্ছে গণিতেরই একটা শাখা। তোমরা যেমন বীজগণিত, পাটিগণিত এই ধরনের কিছু অঙ্ক করে থাকো, ক্যালকুলাসও গণিতের একটি শাখা যার মাধ্যমে কোনো বিষয়ের সূক্ষ্ম হিসাব নিকাশ করা হয়। এরপরে আছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্ব মূলত রসায়নের আলোচ্য বিষয়। এরপরে দেখো, আমাদের সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, থিওরি অফ রিলেটিভিটি, এটা আবিষ্কার করে আইনস্টাইন। আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র আছে E=mc²। এই সূত্রটি মূলত E=mc²। এটি মূলত ভরের সাথে শক্তির যে সম্পর্ক সেটি প্রকাশ করে এবং ধারণা করা হয় এটি হচ্ছে পৃথিবীর সবথেকে যে গুরুত্বপূর্ণ সূত্র সেটি। এর মাধ্যমে দেখা যাচ্ছে শক্তি উৎপন্ন করা, পারমাণবিক বোমা তৈরি করা সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। এরপরে দেখো, ভৌতরাশি ও তাদের পরিমাপ। আমাদের পদার্থবিজ্ঞানের এসআই ইউনিটের ভৌতরাশি মোট 7টি। এটি খুবই গুরুত্বপূর্ণ। 7টি ভৌতরাশি হলো, আরেকটা কথা বলে রাখি, ভৌতরাশিকে মৌলিক রাশিও বলা যায়, অর্থাৎ মৌলিক রাশি 7টি। ভৌতরাশিগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এর সাথে আমাদের জানতে হবে এর একক, প্রতীক এবং মাত্রা। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক মোল এবং দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। প্রতীকগুলো দেখো কিভাবে এককগুলোকে প্রতীকে প্রকাশ করা হয়, এখানে দেওয়া আছে। এর মধ্যে অ্যাম্পিয়ার এবং কেলভিন এই দুটি বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে, যার কারণে প্রতীক দুটি ক্যাপিটাল লেটার দেওয়া হয়েছে এবং বাকিগুলো স্মল লেটারে লেখা হয়েছে। আর সাধারণত যে তিনটি রাশি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটি রাশির মাত্রা অবশ্যই মুখস্থ রাখতে হবে। যখন আমরা মাত্রা সমীকরণ শিখব তখন আমাদের খুবই কাজে লাগবে। এর পরবর্তীতে প্রথম অধ্যায়ে আমাদের কিছু গুণিতক বা উপসর্গ দেওয়া আছে যেগুলো আমাদের অবশ্যই জানা লাগবে। এগুলো অনেক সময় এমসিকিউ আকারে এসে থাকে এবং কিছু গাণিতিক সমস্যা পরবর্তীতে সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে। গুণিতক বা উপসর্গগুলো দেখো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এবং ছোট এককগুলো বা গুণিতকগুলো আছে মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। যখন আমরা বড় কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন বৈজ্ঞানিক আকারে এইভাবে লেখা হয়ে থাকে, অর্থাৎ এগুলো বড় কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। এবং যদি অতি ক্ষুদ্র বা কোনো ছোট জিনিসকে পরিমাপ করতে যাই তখন মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো এবং অ্যাটো এই গুণিতকগুলো ব্যবহার করা হয়ে থাকে।
এই মানগুলো এবং সিরিয়ালটি অবশ্যই মুখস্থ রাখবে, পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা কিভাবে পড়বো অনেকে বুঝতে পারে না। দেখো, যদি এইভাবে লেখা থাকে এটাকে বলা যায় 8 মাইক্রোমিটার, অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে মাইক্রো, যার মান আমরা দেখেছি 10⁻⁻6, এবং এটাকে বলতে হবে 10⁻⁻6। এবং যদি আমাদের এইভাবে থাকে তাহলে দেখো পাওয়ার আছে 12, তখন আমরা বলবো 10⁻12, অর্থাৎ বৈজ্ঞানিক আকারে যখন আমরা কোনো কিছুকে প্রকাশ করি এইভাবে আমাদের পড়া লাগবে। তো এই ছিল আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এবং তোমরা আর কোন কোন বিষয় ও টপিকের উপর ক্লাস চাও অবশ্যই জানাতে ভুলবে না। আমাদের কমেন্ট বক্সে লিখবে তোমরা কোন কোন বিষয়ের উপর ক্লাস পেতে চাও। আমরা অবশ্যই তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং ফেসবুক পেজটি ফলো করোনি, এখনই ফেসবুক পেজ ফলো করো এবং অগ্রগতি চ্যানেল পাঠশালাটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।